আপনারা দেখছেন গ্রিন টেলিভিশন এবং আজকের এই আয়োজন দ্য ব্র্যান্ড মেকারে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল এবং মডার্ন বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এমডি বখতিয়ার। আমরা তার সাথে কথা বলে জেনে নিব যে তার ব্যবসাটাকে, তার সেবামূলক যে ব্যবসা এবং সেই সেবামূলক ব্যবসা ইকুইপমেন্ট নিয়েও তিনি ব্যবসা করছেন, সেই বিজনেসটাকে কীভাবে ব্র্যান্ডে রূপান্তর করছেন বা করতে চাচ্ছেন এবং স্বপ্নটা ঠিক কোথায়, সেই প্রসঙ্গে কথা বলতে চাই। শুরুতেই ডক্টর বখতিয়ার, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের প্রিয় দর্শকদেরকেও ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটাকে উপভোগ করার জন্য, এবং আজকে গ্রিন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই প্রোগ্রামে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আমি ভালো আছি। আপনি স্বাস্থ্য নিয়ে কাজ করেন, আপনি শুরুটা করেছিলেন হসপিটাল দিয়ে। তার আগের জার্নি যতটুকু আমি জেনেছি যে আপনি একজন চাকরিজীবী ছিলেন, সেখান থেকে ব্যবসায় টার্ন করেন এবং তাও আবার স্বাস্থ্যের মতো একটা খাত যেটা সেবামূলক খাত। এই যে ট্রান্সফরমেশন, এই জার্নির গল্পটা একটু শুনতে চাই। এই জার্নির গল্পটা আসলে একটু বিস্ময়কর, একটু রোমাঞ্চকর। আমি সবসময় বলে থাকি, কখনো কখনো আমার ফ্রেন্ড সার্কেল সহ সব জায়গায় আমি বলে থাকি যে প্রতিকূলতার মধ্য দিয়ে যারা বড় হয় তারা একটু চৌকস হয়। তো আসলে এই চৌকস মানে আমি খারাপ সেন্সে বলছি না, ক্লেভার, এটা বলছি যে প্রতিকূলতার মধ্য দিয়ে সে একটু পরিপক্ত হয়। তো আমার যে জার্নিটা শুরু হয়েছিল, আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি নেই, পরবর্তীতে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করি স্পোর্টস মেডিসিন বিষয়ে, এবং সেই সাথে আমি অন্যান্য যে ট্রেনিংগুলো নিয়েছি পাবলিক হেলথ বা অন্যান্য মাস্টার্স ডিগ্রি করেছি, জাহাঙ্গীরনগর থেকে এমফিল করেছি। তো এই যে পড়াশোনার পাশাপাশি আমি চেষ্টা করছিলাম যে নিজেকে প্রথমে সারভাইভ করানোর জন্য, ব্যক্তিগতভাবে আমরা সারভাইভ করতে চাই, তো একটা চাকরি খুঁজে বেরিয়েছি। তো চাকরি খুঁজে বেসরকারি চাকরি, পরবর্তীতে এটা বিকেএসপির মতো জায়গায় স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টে সিনিয়র গবেষণা কর্মকর্তা হিসেবে চাকরি নিই। তো চাকরিটা নিয়েছি, নিজেকে একটা সারভাইভাল লেভেলে নিয়ে গিয়েছি, সেখানেও ভালো করছিলাম। কিন্তু ভিতরে একটা স্বপ্ন ছিল যে একটা কোনো প্রতিষ্ঠান তৈরি করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, এরকম একটা স্বপ্ন থেকে খুব ছোট্ট পরিসরে, কারণ সরকারি চাকরির পাশাপাশি চিকিৎসকদের প্র্যাকটিস করার অনুমোদন রয়েছে। তো সঙ্গত কাটে খুব ছোট্ট একটা ফার্মেসি এবং চেম্বার ডেভেলপ করে সেখান থেকে প্র্যাকটিস শুরু করি। সেই জায়গা থেকে একটু একটু করে পরবর্তীতে নিজেই শুরু করলাম। তো সেই শুরুটা করার পরে যখন ভালো সার্ভিস প্রোভাইড করছিলাম, স্বাস্থ্যসেবাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছিলাম, তখন সেখান থেকে দেখা গেল কি যে প্রতিষ্ঠানটা একটু একটু করে বড় হচ্ছিল, প্রতিদিনই একটু একটু করে সংযোজন করছিলাম। একসময় একটু ফিজিওথেরাপি ইকুইপমেন্ট, দেন পরে ডায়াগনস্টিক সেন্টার রূপান্তর করলাম, পরবর্তীতে এটা হসপিটালে রূপান্তর করলাম। এই ধারাবাহিক প্রক্রিয়ায় যখন মানুষকে কোয়ালিটি সার্ভিসটা অ্যাসিওর করতে থাকলাম, তখন একজন আরেকজনের কাছে তথ্যটা পৌঁছে দিল, এটা আস্তে আস্তে একটা ব্র্যান্ডে রূপান্তরিত হলো। এখন এই যে খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালের কথা যেটা আপনি বললেন, এই প্রতিষ্ঠানটি এখন গাজীপুর জেলার মধ্যে একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, একটা বড় একটি প্রতিষ্ঠান, যেখানে সরকারি অনুমোদন রয়েছে 50 শয্যার, এবং শতাধিক বিশেষজ্ঞ ডাক্তার এখানে চেম্বার করছেন। তো এবং প্রতিদিন প্রায় 1000 খানেক রোগীর আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। তো এটা খুব ক্ষুদ্র জায়গা থেকে কিন্তু একটা পরিসরে এসেছে। তো এইভাবেই কাজটা করছিলাম। তো এর পরবর্তীতে এই যে ক্ষুদ্র জায়গা থেকে একটা বড় ট্রাস্টের জায়গা ক্রিয়েট করলেন, সেখানে কিন্তু ব্র্যান্ডের মেকিংয়ের একটা গল্প আছে। সেই গল্পের মূল সূত্রটা কি ছিল আপনার? মূল সূত্রটা ছিল ভিশন। প্রথমে হচ্ছে আপনাকে নিজের মধ্যে একটা ভিশন ছিল, নিজের ভিতরের একটা মানে স্পৃহা ছিল যে আমি একটা বড় কিছু করতে চাই, এই ভিশনটা ছিল। তার পাশাপাশি ছিল যে আমি সবসময় বলি যে কোনো প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, সেটার মধ্যে সবার আগে যেটা দরকার কোয়ালিটি। এই কোয়ালিটি শব্দটার সাথে যে বিষয়গুলো জড়িত, এইটার সাথেই জড়িত হচ্ছে আপনার অনেস্টি, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট কোয়ালিটি, এই যে বিষয়গুলো যেগুলো, এগুলো খুব আঙ্গাঙ্গিভাবে জড়িত। ধরেন আমি আজকে একজনের সাথে কথা বললাম, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট করেছেন, তো রেস্টুরেন্ট আপনি কি বিক্রি করেন? আপনি খাবার বিক্রি করেন। তো সেখানে আপনাকে সবার আগে চাই ভালো খাবার। অর্থাৎ আপনি
অনেক কিছু সার্ভিস বহু কিছু ডেভেলপ করলেন, খাবারটাই যদি ভালো না হয় তাহলে মানুষ খাবে কি? রাইট। তো সঙ্গত কারণে important, yeah. দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি একটা হসপিটাল পরিচালনা করবেন, আপনি এখানে কি করছেন? রুগীর রোগ নির্ণয় এবং নিরাময়ের জন্য আপনার কাজ দরকার, করছেন। সেখানে কি দরকার? ভালো ডাক্তার দরকার, ভালো যন্ত্রপাতি দরকার রোগ নির্ণয়ের জন্য। তো আমি চেষ্টা করেছি এই দেশের যত ভালো ভালো ডাক্তার তাদেরকে সন্নিবেশন করতে। গাজীপুরের মতো একটা জায়গায় ঢাকা থেকে 150 জনের মতো ডক্টর, তারা প্রতিদিন তাদের সরকারি মেডিকেল কলেজ বা অন্যান্য চেম্বার শেষ করে আমাদের ওখানে 1-1.5 ঘন্টা জার্নি করে যে চেম্বার করেন, এটাকে সন্নিবেশন করতে আমাকে বহু কষ্ট করতে হয়েছে। তাদের কাছে সাথে কমিউনিকেশান, ভালো ভালো ডক্টর, যেমন নিউরো সায়েন্সের বিভাগীয় প্রধানের মতো একজন ডক্টরও, প্রফেসরও আমাদের ওখানে বসেন। এরকম অনেকগুলো প্রফেসর রয়েছেন যারা আমাদের ওখানে চেম্বার করছেন। তো তাদেরকে সমন্বয় করে সেখানে নিয়ে যাওয়া, তাদেরকে পেশেন্টের যোগান দেওয়া, এই বিষয়গুলোকে যখন সমন্বয় করে ভালো সার্ভিসটা প্রোভাইড করতে পেরেছি, তখন মানুষের কাছে ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ আমি যদি আমার প্রতিষ্ঠানকে নিয়েই বলতে চাই যে এমনও ঘটনা ঘটে যে আমার ওই প্রতিষ্ঠানটা শফিপুর আনসার একাডেমির কাছাকাছি, শফিপুরে। তো ধরেন তার পাশে একটা স্টপেজ পল্লী বিদ্যুৎ, ওখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পর রুগীর লোকজন থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা ট্রাফিক পুলিশ কিংবা অন্য কেউ, যে কেউ এভাবে বলে যে এই মডার্নে নিয়ে যাও। তার মানে কি, মডার্নটাকে আমি এমন একটা নিউরো মার্কেটিং করেছি, প্রতিটা মানুষ একদম ছোট মানুষ থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত প্রত্যেকেই মডার্ন মানেই যে ওখানে ওই এলাকায় ওইটা যে একটা হসপিটাল, এটা মানুষ বুঝে। তো এই জায়গাটাতে কোয়ালিটি সার্ভিস, ইটস রিয়েলি ক্রিয়েট ব্র্যান্ড ভ্যালু অলসো। সেই যে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হলো, সেখানে আপনার হসপিটালের প্রসঙ্গে যেহেতু রয়েছে, আমরা বায়োটেক, মডার্ন বায়োটেক নিয়ে কথা বলবো। তার আগে যে আপনার আসলে ইউনিক সেলিং পয়েন্টটা কি? আপনার যে সেবা, সেই সেবার সবচেয়ে ইউনিকনেসটা কোথায়? আমার সেবার ইউনিকনেসটা হচ্ছে, আমি আপনাকে আগেই বলেছি, খাবারের উদাহরণ দিয়ে বুঝিয়েছি সহজ করে। মানে ঠিক সেবাটা তেমনি আপনি খুব ভালো সেবাটা হচ্ছে, তো আপনি যখন চিকিৎসা সেবা গ্রহণ করবেন, আপনি কি চান? ভালো ডাক্তার চান, ভালো পরামর্শ চান। তার ভালো ডাক্তারকে যখন আমি সন্নিবেশন করেছি, তখন তারা ভালো পরামর্শ দিয়েছে। ভালো পরামর্শ দেওয়ার কারণে রুগীরা উপকৃত হয়েছে। তো এটা প্রথম নিড। এই নিডটা যখন কাভার হচ্ছে, তারপরের পয়েন্টে মানুষ কি চায়? সেবাটাকে একটু সাশ্রয়ী মূল্যে হলে ভালো হতো। তারপরের পয়েন্ট, তো প্রথমে চায় ভালো জিনিস, তারপরে চাই কি একটু সাশ্রয়ী মূল্য। তো সেই জায়গাটা থেকে আমাদের এলাকার যারা রুগী রয়েছে তারা দেখেছে যে আমি ভালো সেবা পাচ্ছি। যে ডক্টর ঢাকাতে 1500 টাকা ভিজিট নেন, আমি সেই ডক্টরকে সাবসিডি দিয়ে আমার এলাকায় আমি 1000 টাকা ভিজিটেও দেখিয়েছি, 600 টাকা ভিজিটে দেখিয়েছি রুগী। তো এই যে সাবসিডিটা দিয়েছি, আমি তখন কি করেছি? আমাদের যে ডায়াগনস্টিক বা ইনভেস্টিগেশনের মধ্যে যে প্রফিট আছে, সেই প্রফিট থেকে আমি একটা অংশকে সাবসিডি হিসাবে ওনাদেরকে দিয়েছি। তখন কি হয়েছে? আমার প্রফিট মার্জিন কমেছে, কিন্তু কোয়ান্টিটি বেড়েছে। কোয়ান্টিটি বেড়ে যাওয়ার কারণে তখন আমার প্রফিট ঠিকই থেকেছে, কিন্তু মানুষের কাছে এটা ট্রাস্টেড হয়েছে। হসপিটাল প্রসঙ্গ আসলেই আসলে একটা প্রসঙ্গ আসে যে বাংলাদেশের মানুষের হচ্ছে চিকিৎসা সেবার প্রতি ট্রাস্ট অনেকটাই কম। অনেক ক্ষেত্রে হসপিটালকে ভয় পায়, অনেক ক্ষেত্রে যাদের সক্ষমতা বেশি তারা দেশের বাইরে চিকিৎসা করতে যায়। আপনার এখানকার পরিবেশটা আসলে ঠিক কেমন? অ্যাকচুয়ালি আপনার সাথে তো আমি গল্পই করছি, গল্পের ছলে যদি আমার কোনো একজন শিক্ষকের একটা উদ্ধৃতি বলি। স্যার বলেছিলেন যে আচ্ছা বলো তো, আমরা কেন সৎ? আমরা সুযোগের অভাবে সৎ। তো এই যে সুযোগটা যদি বেশি থাকে, তাহলে আমরা অনেক সময় অসৎ হয়ে যাই অনেক সময়। তো বিষয়টা হলো, আমার এই জায়গাটাতে হসপিটালতে আমি চেষ্টা করেছি আমার প্রতিটা স্টাফ থেকে শুরু করে ডক্টর, নার্স, অন্যান্য যারা ট্রেন্ড প্রফেশনাল স্টাফ আছে, তাদের প্রত্যেককে প্রথমে তাদের ভিশনের মধ্যেই ইথিক্যাল ইস্যুসটাকে আগে ইনক্লুড করার চেষ্টা করেছি। যে ভাই, এটা শুধু বিজনেস নয়, এটা একটা মানবিকতা, এটা একটা সেবা। আপনাকে এখানে মানবিকভাবে মানুষের সাথে কাজ করতে হবে, এটার মধ্য দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। এই যে বিভিন্ন বিষয়গুলো তাদের মধ্যে যখন মোটিভেশন দিয়েছি এবং এটাকে
প্রচণ্ড সিস্টেমেটিক ওয়েতে আমরা এটাকে মনিটরিং করেছি। এটা ডিজিটালাইজ সফটওয়্যার, প্রত্যেকটা জায়গায় প্রতিটা জিনিসের কন্টিনিউয়াস রিপোর্ট। আমাদের একটা সেলস ডিপার্টমেন্ট ভিজিট করতে যাচ্ছে বিভিন্ন ফার্মেসিতে বা অন্যান্য যারা পেশেন্ট রেফারেল আছেন, ডক্টর বা অন্য যারা আছেন তাদের কাছে, তখন প্রত্যেকটা জিনিসকে তারা রিপোর্টিংয়ের আওতায় নিয়ে আসছে। আমার কোন পেশেন্টও ইনডোর অ্যাডমিশন হয়েছে, সাথে সাথে আমাদের রিপোর্ট আসছে। 2 ঘন্টা পরে অপারেশন হওয়ার কথা, ওটাও আবার প্রি প্ল্যানিং আসতেছে। অর্থাৎ এভরিওয়্যার সবসময় যে আমি রিপোর্টগুলো দেখতে পারি বিষয়টা এরকম না, বাট সবাইকে একটা সিস্টেমে আমরা বাধ্য করেছি যে কন্টিনিউয়াসলি রিপোর্টিংয়ের আওতায় নিয়ে আসতে। যখন রিপোর্টিংয়ের আওতায় থেকেছে, অ্যাকাউন্টেবিলিটি করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি বিষয়টা ধরতে পেরেছেন। অ্যাকাউন্টেবিলিটিতে থাকাতে কী হয়েছে যে ভুল হওয়ার সম্ভাবনাগুলো অনেক কমে গিয়েছে এবং ট্রুলি এটা একটা কোয়ালিটি সার্ভিসে রূপান্তরিত হয়েছে। নিশ্চয়ই সেই জন্যই উত্তর এগিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে নতুন আরেকটি বিষয় আপনি সংযোজন করেছেন যে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আপনি কাজ করছেন, যেটা মডার্ন বায়োটেক। আমরা মডার্ন বায়োটেক প্রসঙ্গে কথা বলব। আপনারা দেখছেন গ্রিন টেলিভিশন এবং আমি আছি দ্য ব্র্যান্ড মেকার শো নিয়ে। আমার সাথে রয়েছেন ডক্টর এমডি বখতিয়ার, যার সাথে কথা বলছিলাম মডার্ন বায়োটেক নিয়ে। মডার্ন বায়োটেক আপনার বেশ মানে হসপিটালের পরে এই ভেঞ্চারটি, যেটা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করছেন, এই ব্যবসাতে কেন নিজেকে সংযুক্ত করলেন? অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিজনেস করার জন্য আলাদা কিছু নলেজের প্রয়োজন হয়। তো বিজনেস তো আমরা প্রতিদিনই করতে চাই, নতুন নতুন। যখন প্রথমে ছিলাম চাকরিজীবী, তারপরে হলাম হেলথ এন্টারপ্রেনার থেকে আলটিমেটলি আসলে এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করা। তো এই যে এন্টারপ্রেনার হওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টায় নতুন নতুন বিজনেস করার স্পৃহা প্রতিনিয়তই কাজ করে। তো কোভিডের সময় দেখা গেল কি যে হসপিটালগুলোর পাশাপাশি যে সার্ভিসের পাশাপাশি যে ইকুইপমেন্টগুলোর বেশ ভালো ক্রাইসিস সৃষ্টি হলো। সেই সময় এটা আসলে বলতে পারেন যে স্রোতের সাথে তাল মিলিয়েই হোক আর যেভাবেই হোক, ওইটার পাশাপাশি যে বিজনেস মেন্টালিটি থেকে আমিও কিছু বিজনেস স্টার্ট করলাম। তখন আমি দেখলাম দেয়ার ইজ এ গুড অপরচুনিটিস। এখানে এমন একটা অপরচুনিটি রয়েছে যে বাংলাদেশে এখনও কোয়ালিটি মেডিকেল ইকুইপমেন্টের যথেষ্ট অভাব রয়েছে। আবার যাও কোয়ালিটি আছে, প্রাইসিং একটা ইস্যুস রয়েছে। তো এই যে আজকে চায়নাকে নিয়ে আমরা কথা বলি, চায়না প্রোডাক্টসগুলো আমরা এনে আমরা সারা দেশে বিক্রি করছি বা সারা বিশ্বই চায়না একটা মার্কেট দখল করেছে। তো এই চায়নাদের কথা আমরা আসছি একটু পরেই। তো তখন এই কোভিডের সময়ে আমরা যখন গ্লাস, মাস্ক, অক্সিজেনের যে সিলিন্ডার বা অন্যান্য যে মেডিকেল ইকুইপমেন্টগুলো, পালস অক্সিমিটার, কোভিডের সময় যে বিষয়গুলো এগুলো থেকে যখন শিখলাম, তখন আমরা চেষ্টা করলাম যে কিভাবে এই বিজনেসটার মধ্যে আরেকটু ইনডেপথে ঢোকা যায়। তখন আমি দেখলাম যে এটাকে একটু বড় পরিসর ট্রেডিং শুরু করলাম। ট্রেডিং শুরু করার পরে দেখলাম যে ট্রেডিংয়ে চাইতে ইম্পোর্টে আরেকটু ভালো হবে। তখন সরাসরি চায়না চলে গেলাম, ভিজিট করলাম বিভিন্ন কোম্পানি। ভালো প্রোডাক্ট পাওয়াটা তো একটা টাফ। তো যখন একটা প্রোডাক্ট পেলাম সেটা নিয়ে কাজ শুরু করলাম। কিন্তু আস্তে আস্তে এই 5 বছরের মধ্যেই দেখা গেছে কি যে এখন মডার্ন বায়োটেক অনেকগুলো মেডিকেল ইকুইপমেন্ট সমৃদ্ধ একটা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বাংলা মোটরের মতো জায়গায়, যেখানে রূপায়ণ ট্রেড সেন্টারে আমরা লেভেল 5-এ আমাদের অফিস, লেভেল 9 এবং একই সাথে বিশাল একটা ওয়্যার হাউস, সব কিছু মিলে প্রায় 12,000 স্কোয়ার ফিটের একটা অফিসকে কন্টিনিউ করা এবং সারা দেশে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সহ সেলস পিপল সহ অ্যাপয়েন্টেড করে আরেকটা বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি করতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। কেমন ইকুইপমেন্ট আসছে এখন এবং কোথায় কোথায় আপনারা এই মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করছেন? আমরা যে মেডিকেল ইকুইপমেন্টগুলো নিয়ে কাজ করছি এর মধ্যে বহুবিধ বিষয় রয়েছে, যেমন আপনার বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, হরমোন অ্যানালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, একই সাথে ওই যে আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব হলে আমরা সবাই বুঝি যে ডেঙ্গু টেস্ট করার জন্য ডেঙ্গু ডিভাইস প্রয়োজন হয়, এই ধরনের। তারপরে ডিজিটাল এক্স-রে। তো এই যে এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি সহ মেডিকেলের অন্যান্য ডিভাইসগুলো নিয়ে আমরা যেটা কাজ করছি, অর্থাৎ মোটামুটিভাবে ধরতে গেলে হসপিটাল ইকুইপমেন্ট যেগুলো দরকার সবই প্রায়। বাট একজন তো কখনোই পরিপূর্ণ না, অনেক প্রোডাক্ট আমরা করতে পারছি, অনেক পারছি না, তারপরেও এই সংখ্যাটা এখন অনেক। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশে মানে ইকুইপমেন্টের এক ধরনের অপ্রতুলতা ছিল, বিশেষ করে মডার্ন ইকুইপমেন্টের। এখন কাজ করতে যে সেই জায়গাটা আসলে আরও কিভাবে দেখতে পাচ্ছেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা অনেক সময় চায়না প্রোডাক্ট ভালো না এই না বলে অনেক সময় আমরা একটা নাক সিটকানো ভাব ছিল।
কিন্তু যখন দেখা যাচ্ছে যে জাপানি টেকনোলজি বেসড যে ইকুইপমেন্টগুলো, একটা মেশিনের বা ইকুইপমেন্টের দাম যদি হয় 80 লাখ টাকা বিডিটি, তাহলে দেখা যাচ্ছে কি যে চায়না প্রোডাক্ট সেখানে আমরা 30 লাখ বিডিটিতে আমরা এটা করতে পারতেছি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকা হলে আমরা এই প্রোডাক্টটাকে সন্নিবেশন করতে পারতেছি। কিন্তু যখন রেজাল্ট এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু অ্যাডভান্স প্রযুক্তি, টাচ স্ক্রিন, অন্যান্য মনিটরিং সব সিস্টেম সব কিছু মিলিয়ে যখন এটা অ্যাডভান্স হচ্ছে, মানুষ যখন রিসিভ করতেছে এবং যখন দেখতেছে এটা ভালো করতেছে, তখন এটা বেশ ভালো করছে। গতকালকেও কিছু চাইনিজ আমার সাথে বসে কথা বলছিলেন, যে যে সকল প্রিন্সিপাল কোম্পানির প্রোডাক্টগুলো আমরা আনি তারা আবার আমাদের সাথে ভিজিট করে, আমাদেরকে কিছু পরামর্শ দেয়। এ তো তিনজন চাইনিজ ছিলেন, তাদের সাথে কথা বলতেছিলাম যে আমাদের দেশে কিন্তু আরও ডেভেলপ করা প্রয়োজন। আমাদের দেশে যে অপার সম্ভাবনা রয়েছে, আমাদের সরকার যদি আমাদেরকে আরেকটু সহযোগিতা করে, আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং সহ অনেক জায়গায় আমরা অনেক ভালো করতে পারি। দেখেন, এই যে বায়োকেমিস্ট্রি রিয়েজেন্ট, কিছু মলিকুলসের সাথে ওয়াটারের একটা সংমিশ্রণ, রেশিওটা প্রপারলি মেনটেন করে সিম্পল কিছু মেশিনের মধ্য দিয়ে এটা করা সম্ভব। অথচ আমরা এই পানি সহ জিনিসটাকে বিমানের মধ্য দিয়ে ক্যারি করে নিয়ে আসতেছি, আমাদের কষ্ট কত বেড়ে যাচ্ছে। আমরা যদি শুধু মলিকুলসগুলিকে নিয়ে আসতাম আর যদি ওয়াটারটা আমাদের দেশ থেকে মিশ্রিত করতাম, তাহলে আমাদের কস্টিং আরও কমে যেত। তাহলে এই বিষয়গুলোতে আমাদেরকে আগাইতে হবে আমাদেরকে। এখানে বাধা কোথায় আসলে, মানে সরকারকে পলিসিগত জায়গা থেকে কোনো চেঞ্জেস আপনারা আশা করেন? আসলে এখানে বাধা খুব বেশি না থাকলেও কিছু বাধা তো আছেই। কিছু বাধা কি, আমাদের দেশের উদ্যোক্তা সৃষ্টি হলে আমি সবসময় মজা করে বলি যে আপনি যদি কোনো ছোট পরিসর নিয়ে কাজ করেন, আপনার বাড়ির পাশে দেখবেন এ একটু খোঁচা দিচ্ছে, এ কি করছে, কি যেন করতেছে, আরেকটা গ্রুপ এসে বলবে যে আপনি কেন এটা করছেন, এটার লাইসেন্স কোথায়, এটা কোথায়। অথচ আপনি যদি চায়নাতে যান, দেখবেন সবাই যে সব সেক্টরে অনেক বেশি এডুকেটেড এরকম না, কিন্তু যে যে কাজটা করছে সেই কাজটা খুব ভালো করে করে। আর আমার দেশে একজন উদ্যোক্তা হিসেবে আমার এটা মন্তব্য, আমি ঢালাওভাবে বলছি না, অনেক ক্ষেত্রে অনেক ডিগ্রি নিচ্ছি আমরা, কিন্তু প্রযুক্তি নির্ভর যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা মনোযোগ দিচ্ছি না। যদি আমরা নির্দিষ্ট কাজটাকে খুব ভালো করে শিখে ভালোভাবে ওইটাকে ইমপ্লিমেন্ট করতাম এবং সরকার যদি আমাদেরকে সহযোগিতা করতো, পৃষ্ঠপোষকতা করতো, তাহলে দেখা যাচ্ছে কি যে এটা আরও বেশি পরিসরে। আপনি কি প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি উৎপাদনের জায়গা নিয়েও কথা বলতে চান কিনা? অবশ্যই উৎপাদন নিয়ে কথা বলতে চাই। যে কথাটা চাইনিজরা বলতেছিল যে এগুলো অনেকটা আমাদের কাছে গল্পের মতো। এক সময় শুনতাম যে জিঞ্জিরাতে নাকি ওই যে কেসিও ঘড়ি তৈরি হইতো, এই হইতো, কিন্তু এগুলোকে কপি কপি বলে এমনভাবে অপমান করা হইতো যে এগুলো আর আগাতে পারে নাই। কিন্তু চাইনিজরা কি বললো, তারা বললো তারা কোথা থেকে কপি করেছে, তারা বিভিন্ন দেশে পড়াশোনা করতে গেছে, তারা জাপানি টেকনোলজি সেটাকে কপি করেছে, অন্যান্য ইউএসএ টেকনোলজি, অন্য দেশের টেকনোলজি তারা কপি করেই কিন্তু আজকে শুরু করেছে। তারপরে তারা কিন্তু অ্যাডভান্স হয়েছে। আজকে আমাদেরকেও এই সকল কপিকে কপি করার সুযোগ দিতে হবে, কপি থেকে তারপরেই অ্যাডভান্স নলেজ। আমার অভিব্যক্তি, এটা সামগ্রিকভাবে অ্যাকসেপ্টেড নাও হতে পারে। আপনি স্বাস্থ্য খাতের একজন উদ্যোক্তা, সেখান থেকে স্বাস্থ্য খাত নিয়ে আপনার স্বপ্ন কি? স্বাস্থ্য খাত নিয়ে আমার স্বপ্ন হচ্ছে স্বাস্থ্য মানুষের একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের জায়গাটাকে যদি নিশ্চিত করতে হয়, সরকার যেহেতু এই বৃহৎ জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিতে কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে বেসরকারি যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সরকার যদি একটু পৃষ্ঠপোষকতা করে অথবা যৌথ উদ্যোগে কাজ করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় জনগণের স্বাস্থ্যটা আরও বেশি নিশ্চিত হওয়া সম্ভব। চ্যালেঞ্জ কোথায় দেখেন? চ্যালেঞ্জ কিছু না, এটা একটা আলোচনার বিষয়, এটা একটা পরিকল্পনার বিষয়, এটা যে কোনো সরকার যে কোনো সময় এটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সেখানে আপনার সুনির্দিষ্ট কোনো পরামর্শ আছে কিনা? আমার পরামর্শ অবশ্যই যে এটা আগে চিহ্নিত করতে হবে যে প্রতিষ্ঠানগুলো ভালো করছে, কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সরকার যদি সেগুলোকে অ্যাসেসমেন্ট করে সেগুলোর সাথে যদি একটা আলোচনায় বসে, সেই সকল প্রতিষ্ঠানে এমডিদেরকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন বা আছেন, তারা যদি আলোচনা করে, তারা যদি একটা পরিকল্পনা করে, ভিশন করে, উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণ করে, আলটিমেট গোল হিসেবে জনগণ কিন্তু এই স্বাস্থ্যসেবাটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারে। সার্বিকভাবে দেশের হেলথ সেক্টরের যে অবস্থা, সেটা আসলে এক ধরনের অভিযোগ কিন্তু রয়েছে যে বাংলাদেশের হেলথ সেক্টর যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে করেনি। আপনি কি স্পেসিফিক করতে পারেন ঠিক কোন জায়গাটা আসলে হেলথ সেক্টরে ডেভেলপ করা দরকার? আসলে
অভিযোগের ব্যাপারটা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি আমার উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, আমরা কি কিংবা আমি কি ঠিক হচ্ছি? আমরা যখন 200 জন স্টাফ বা 300 জন স্টাফকে নিয়ে কাজ করছি, তখন আমার ওয়ার্ড বয় থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে প্রত্যেকে যার যার জায়গায় কি সঠিক দায়িত্ব পালন করছি। আগে নিজেকে ঠিক করি, অটোমেটিক্যালি প্রতিষ্ঠান বদলে যাবে, প্রতিষ্ঠান বদলে গেলে সমাজ বদলে যাবে, দেশ বদলে যাবে। অর্থাৎ সবার আগে আমার নিজের মধ্যে পরিবর্তন দরকার। নীতি কথা আমরা সবাই বলি, কিন্তু বাস্তবে আমরা নিজেরা কতটুকু মানি, এই মানার জায়গাটাকে আগে ঠিক করতে হবে। তাহলেই দেখবেন যে দেশ অনেক ঠিক হয়ে যাবে। বহুবিধ প্রতিষ্ঠান আছে, আমি কখনোই সরকারের বিপক্ষে বলতে চাই না। আমার কথা হচ্ছে যে অভিজ্ঞতাগুলো আমরা পেয়েছি, বহু প্রতিষ্ঠান আছে সরকারে, যখন মেশিন গিয়েছে তখন লোক ছিল না, যখন লোক ছিল তখন মেশিন ছিল না, যখন মেশিন আছে তখন রেজেন্ট নাই। তো এই যে একটা সমন্বয়হীনতা, এই সমন্বয়টাকে পোক্ত করতে হবে। ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, এটাকে আরও পোক্ত করলে আমার মনে হয় যে স্বাস্থ্যসেবা আরও সঠিকভাবে নিশ্চিত হবে। শেষের দিকে আমরা একটা প্রশ্ন করতে মন চাইলো যে আপনি নিজেকে কতটা সফল ভাবেন? সফলতার আসলে নির্দিষ্ট কোনো পাথ মানে এন্ড পয়েন্ট নাই। ইটস এ প্রসেস, ইটস এ পাথওয়ে। আপনি এক জায়গা থেকে শুরু করলেন, আপনি একটা বিন্দু থেকে শুরু করলেন, আপনি বিন্দু বিন্দু যোগফল দিয়ে একটা যেমন সরল রেখা হলো, আপনি কতটুকু সরল রেখা আঁকলেন, সেটাই আপনার সাফল্যের একটা সীমারেখা। কিন্তু এটার কোনো শেষ বিন্দু নেই। অনেকেই যেমন সাকসেসকে নিয়ে বলে আওয়ার ভিশন ইজ দ্য স্কাই ইজ দ্য লিমিট, মানে আকাশ হচ্ছে আমাদের সীমা। তো ঠিক সেরকম সাকসেসের কোনো সীমারেখা নেই। কত ছোট ছোট প্রতিষ্ঠান আপনি নিজেই জানেন, যে যাদেরকে আমরা আপাতত ব্র্যান্ডের নাম নাই বললাম, যারা খুব ক্ষুদ্র পরিসর থেকে শুরু করে আজকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা এক্সপোর্ট করছে। তো এটা কেন সম্ভব হয়েছে? তাদের সেখানে ডেডিকেশন ছিল, তাদের স্বপ্ন ছিল, সম্ভব হয়েছে। আপনি শুরুতে বলেছিলেন যে প্রতিকূলতা, বাধা, ছোট ছোট বাধা থেকে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আপনি কিছু করবেন, বড় কিছু করবেন। আপনি যে দুটো ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন, একটা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল আর একটা মডার্ন বায়োটেক, এই দুটো যে সাকসেস এসেছে সেইটার মূল ভিত্তিটা কি বলে আপনি মনে করছেন? এই কথা বলে আমি আসলে শেষ করতে চাই আয়োজনটা। আসলে প্রতিটা বিজনেসম্যানই এটা ভালো জানে যে জীবনে যেমন সুখ দুঃখ থাকে, চড়াই উতরাই পার হইতে হয়, প্রত্যেকটা বিজনেসে একটা লাইফ সাইকেলের মতোই আমি মনে করি। যে এর উত্থান আছে, পতন আছে। বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের স্পিচ দেখে আমরা বুঝি যে আজকে আপনি যেটাকে কঠিন মনে করছেন, কালকে সেটা আরও কঠিন, পরশু দিনই হয়তো সেটা আরও বেশি আরামদায়ক ছিল। কিন্তু সে পরশু দিন পর্যন্ত অপেক্ষা করা, অর্থাৎ অবিরাম প্রচেষ্টা নিয়ে, অদম্য প্রচেষ্টা নিয়ে সেইটার প্রতি লেগে থাকা, এবং ওই যে ক্রিকেটের ভাষায় বলে ক্রিজে থাকো রান আসবেই, টিকে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, সততার সহিত কাজ করতে হবে, লক্ষ্যকে অটুট রাখতে হবে। তাহলে দেখবেন যে একসময় আপনাকে সফলতা আলিঙ্গন করছে। নিশ্চয়ই আপনার সফলতা অন্যদের মাঝেও আজকের অনুষ্ঠান যারা দেখছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের মধ্যে প্রেরণা তৈরি করুক সেই প্রত্যাশা রাখছে। ডক্টর বখতিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদেরকেও আজকে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল দ্য ব্র্যান্ড মেকারের আয়োজনে আমার সাথে নতুন অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন, সুস্থ থাকুন।